ওদের একটু হাই করে দাও। খাওয়া দাওয়া হয়ে গেলে রোদ পোয়াই তেমনি ও রোদ পোয়াচ্ছে। মিষ্টি খেয়ে তারপর বেরোবো আমরা সর্বমঙ্গলা মন্দিরের দিকে। মশাইকে পুজোর থালিটা দিলেই স্যাটা পুজো হয়ে যাচ্ছে এখানে। চলো তোমাদের 108 মন্দিরটা দেখাই, বর্ধমানে যেটা রয়েছে। তবে 108 নয়, 109টা। অরুণদা তাহলে কোথায় যাওয়া হবে আজকে? কোথায় যাওয়া হবে আজকে বলো? আমার বর্ধমান না না, নাড়ু খাওয়া দেখতে রঘুপতি নন্দন। আমরা সব বেরিয়ে পড়েছি বর্ধমানের 108 শিব মন্দির দেখতে যাবো। ওর সাথে শ্রীকণ্ঠ গ্রাম আছে, তো চলো আমরাও দেখবো আর তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাবো। চলো। আমরা 26শে জানুয়ারি দিন ঠিক করেছিলাম সবাই মিলে যাব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির, সাথে শিব মন্দির 108টা, যেটা 109টা বলে, আর সাথে হচ্ছে চিড়িয়াখানা। হাতে সময় নেই, বেরিয়ে পড়েছিলাম। আর বর্ধমান হাওড়া লোকাল ঠিক টাইমেই পৌঁছে গেছিলো ডানকুনি স্টেশনে। তারপর ট্রেনে উঠে যথারীতি বসার জায়গাও পেয়ে গেছিলাম, কিন্তু ভিড় তো হবেই, সকালের ট্রেন আর দিনটা 26শে জানুয়ারি। তারপর টাইম বেরোতে বেরোতে এগোতে আমরা পৌঁছে গেলাম বর্ধমান জংশন। বর্ধমান জংশন। এখন পৌঁছে গেছি বর্ধমান জংশনে। বাবু আর আমি হাই করে দিলাম, করে দাও, এটা হাই করে দিলাম, বলছি হাই করে এরকম হাই করে দাও, ভালো করে করো, ওরকমভাবে করলে লাগছে, হাইটা করে দাও না, হাইটা করে দাও। যথারীতি বর্ধমান স্টেশনে পৌঁছে আমরা টোটোর খোঁজ করে দিলাম, আর তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা টোটো পেয়েও গেলাম। এখানে আসলে অবশ্যই বার্গেনিং করেই টোটো ধরবেন। টোটোতে উঠতেই সামনে বসা নিয়ে ঝামেলা হচ্ছিল, কে সামনে বসবে, কিন্তু শেষমেশ ডিসিশন হলো আমি সামনে বসবো, যেহেতু আমাকে ব্লগ যে করতে হবে। ভালো জায়গা নিয়ে যাচ্ছি, যাবেন। নতুন দোকান ওপেনিং করেছে। যেহেতু সকালবেলা না খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, তাই টোটোওয়ালা বললেন নতুন একটি মিষ্টির দোকান হয়েছে, তো সেই মিষ্টির দোকানেই আমাদের নিয়ে গেল টোটোওয়ালা। তো সেখানেই আমরা গিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। ব্রেকফাস্ট করার পর আবার টান দেওয়া হবে গাড়িতে, হ্যাঁ, দিয়ে আমরা আবার সর্বমঙ্গলা মন্দির যাব। তো সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। অরুণদা রয়েছে সাথে আমাদের। অরুণদা একটু হাই করে দাও। অরুণদার খাবার চলে এসছে, অরুণদার খাবার কচুরি, ঠিক আছে, চলে এসছে কচুরি, খাওয়া হবে। অরুণদা কেমন হয়েছে খেতে? সকালে খাবারটা কচুরি দিয়ে শুরু হলো, আর দেখা যাক আর কী কী আছে ভাগ্যে আজকে। অরুণদা, এদিকে বোনেরা আছে, এদিকে আছে বাবা। বলছে যে তরকারিতে যদি আচার করতো তাহলে আরো ভালো হতো, তোমরাই বলো কথাটা কি ঠিক? মিষ্টি খেয়ে তারপর বেরোবো আমরা সর্বমঙ্গলা মন্দিরের দিকে। রসগোল্লা শেষ পাতে। খাওয়া হয়ে গেছে, এবার বেরোনো হবে। আমাদের টোটোটা কোথায় গেল? কোথায়? এই টোটোটা করে আমরা এসেছি, এবার যাবো সর্বমঙ্গলা মন্দিরের দিকে। শহরের প্রতিটা জায়গাতেই পতাকা উত্তোলনের যে ছবি, তা আমার চোখে পড়ল। আর সকালবেলা যেহেতু খাওয়া দাওয়া করা হয়নি, তাই মিষ্টির দোকানে গিয়ে সকালে ব্রেকফাস্ট করে টোটো করে আমরা আবার এগিয়ে চললাম সর্বমঙ্গলা মন্দির। মন্দির যতই এগোচ্ছি, যতই মন্দিরের কাছে আসছি, ততই
আট পৌর ঐতিহাসিক যুগের বলেছে অনেক 24 অনেক লাইন করে দেবে সব মন্দির রোলে। চোখের সামনে পড়ে। এটা বিসি রোড বড় বাজার। আর এভাবেই টোটোলার সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম সর্বমঙ্গলায় তো? সর্বমঙ্গলার মন্দিরে। তবে এখানে তারাপীঠ, কালীঘাট, দক্ষিণেশ্বর বা অন্যান্য মন্দির মতো পান্ডাদের দৌড়ত্ব দেখলাম না। তো আমি এখন পৌঁছে গেছি হচ্ছে সর্বমঙ্গলা মন্দিরে। তো এই হচ্ছে সর্বমঙ্গলা মন্দির। তো তোমাদের ভিতরটা ঘুরে দেখাই চলো। কথিত আছে দেবী সর্বমঙ্গলার এই নবরত্ন মন্দির নির্মাণ কার্যে দ্বিমত থাকলেও এই মন্দির বর্ধমানের রাজপরিবার কীর্তি চাঁদেরই কীর্তি, তার বহু প্রমাণই পাওয়া যায়। তবে দেবী সর্বমঙ্গলার এই অষ্টদশভুজার কালো কোষ্ঠীপাথরের মূর্তি কে কবে কোথায় প্রতিষ্ঠা করেছিলেন তা জানা যায় না। তবে কথিত আছে রাজা কীর্তিচাঁদ স্বপ্নাদেশেই এই মায়ের মন্দিরের নির্মাণ কার্য শুরু করেছিলেন। অষ্টদশ শতাব্দীর কবি রায়গুণাকার ভারতচন্দ্রের বা অন্যান্য কবিদের কাব্যগ্রন্থ বা কাহিনীতে এই দেবী সর্বমঙ্গলা মন্দিরের উল্লেখ পাওয়া যায়। এই হলো মন্দির। আর এখানে হচ্ছে আমরা পুজো দেওয়ার জন্য এসেছি। পুজোর ডালা সামগ্রী কিনবো, কিনে পুজোটা দেবো। 350 একটা 20। পুজোর ডালি নিয়ে নিয়েছি, যাবো পুজো দিতে। অরুণদা পুজো দেবে, আমিও পুজো দেবো। কথিত আছে রাজা কীর্তিচাঁদ ব্রাহ্মণদের সাথে সহমত হয়েই এই মন্দির নির্মাণের কাজ শুরু করেছিলেন। তবে তিনি সব দায়িত্বই নিয়েছিলেন মন্দিরের কাজকর্মের, আর ব্রাহ্মণদের কথাতেই এই পুজো শুরু হয়। আর বংশ পরম্পরায় সেই ব্রাহ্মণরাই এই মন্দিরে পুজো করে যান আজও। কারো মতে এই মন্দির 1000 বছরের পুরনো, আবার কারো মতে 2000 বছরের পুরনো এই দেবী সর্বমঙ্গলার মন্দির। মূর্তিটি অষ্টদশ ভুজার কালো কোষ্ঠী পাথরের সিংহবাহিনী মহিষমর্দিনী। আর এই মন্দিরের বর্তমান ট্রাস্ট সংস্থা দেখাশোনা করে। প্রতিদিন মায়ের মন্দিরে ভোগ খাওয়ানো হয়, আর ভোগ পেতে গেলে নির্দিষ্ট সময়ে টিকিট সংগ্রহ করতে হয়। সর্বমঙ্গলা মন্দিরে এলে পুজো দিতে বেশিক্ষণ টাইম লাগে না। হ্যাঁ, পুরোহিত মশাইকে পুজোর থালিটা দিলেই স্যাট পুজো হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, পুজো দিয়ে বেশিক্ষণ তোমায় দাঁড়াতে হবে না। পুজো দেওয়া কমপ্লিট, অরুণ দ্বারা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তবে যেহেতু আমরা বেরিয়েছিলাম সকালবেলায়, কিন্তু ট্রেন লেটের জন্য আমাদের পৌঁছতে দেরি হয়ে যায় এই সর্বমঙ্গলা মন্দিরে। তাই ভোগের যে টিকিট তার নির্দিষ্ট টাইম পেরিয়ে যাওয়ায় আমরা মায়ের ভোগ ঠান্ডা সেদিন লাগবে গ্রহণ তাই এসি করতে করে পারি। দেওয়া হয়েছে। তাই যাতে মা পরবর্তী কোনো সময় গিয়ে আমরা অসুবিধা না এই হয়। মন্দিরে ভোগ অবশ্যই সংগ্রহ করব। আর মন্দিরের পেছনে এই হলেতে ভোগ খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। ঠিক 10:30টার মধ্যেই ভোগ দেওয়ার টিকিট সংগ্রহ করতে হয়, নয়তো ভোগের টিকিট বাদ পড়ে যায়। মাঠটা চলে আসে। ওম ভোলে আর হর মহাদেব। আমার তো বেশ ভালোই লাগলো সর্বমঙ্গলা মন্দিরটা। তো তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগবে না সবার? তো ভাই বলছে সবারই ভালো লাগবে। সর্বমঙ্গলা মন্দির দেখা হয়ে গেল, এবার যাবো হচ্ছে আমি 108 মন্দির দেখতে। হচ্ছে চলো তোমাদের 108 মন্দিরটা দেখাই, বর্ধমানে যেটা রয়েছে। তবে 108 নয়, 109টা। আমরা এখন যাচ্ছি হচ্ছে 108 মন্দিরের রাস্তায়। তো চলো তোমাদেরকেও দেখাই 108 মন্দির।
এই আমরা 108 মন্দির পৌঁছে। এই যে দেখা যায়, দূর থেকে দেখা যায় হচ্ছে মন্দির। এই হলো 108 মন্দির। চলো তোমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখাই। বর্ধমানের 108 শিব মন্দির দেখার আগে সবাইকেই 2 টাকা করে টিকিট কেটে তবেই মন্দিরে ঢুকতে হচ্ছে। ঠিক আছে, এই ঢুকলাম হচ্ছে আমরা 108 মন্দির, বর্ধমানে 108 শিব মন্দিরে ঢুকেছি। হয় হয় মহাদেব। কেমন লাগছে বলো তোমার এখানে এসে? একদম একদম ফার্স্ট ক্লাস। বর্ধমানের 108 শিব মন্দির নবাবহাট বাস স্ট্যান্ডের পাশেই এই মন্দিরের অবস্থান। এই মন্দিরের কিছু কথিত কাহিনী রয়েছে, যেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চালাতেই একটা করে এরকম শিব মূর্তি রয়েছে। শোনা যায় মন্বন্তরের সময় বা প্রাকৃতিক দুর্যোগে জনশূন্য হয়ে পড়ে এই নবাবহাট। এই যে পেছনে ছাদটা দেখছেন, এটা হচ্ছে শিবের নারায়ণ। এবার কাহিনীটা বলো, কি হয়েছে? শিব যখন যুদ্ধ করতে যায়, একটু জোরে বলো, আমি শুনতে পাই না। শিব যখন যুদ্ধ করতে যায় তখন নারায়ণ ষাঁড় হিসেবে গেছিলেন বাউন হিসেবে। ওর চেপেই শিব গেছিল যুদ্ধ করতে। সুতরাং ওই ষাঁড়টি যেটা দেখা হয়, আমরা বলি ওটা বাহন, ওটা বাহন নয়, সেটা হচ্ছে নারায়ণ। তো কাকার কাছে এই কাহিনীটা শুনলাম, বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও। কথিত আছে বর্ধমানের মহারাজা তিলকচাঁদের মৃত্যুর পর তার বিধবা স্ত্রী মহারানী বিষম কুমারী সাথে বিরোধ বাঁধে ইংরেজদের। হ্যাঁ, আমরা যে তারপর অনেক যে প্রতিরোধ হওয়ার পর এই বাহন নয় তো। মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়। আর একটুখানি দূর গেলেই 108খানা শিব মন্দির সমাপ্ত হবে। ঠিক আছে, তো এই হলো বর্ধমানে 108খানা শিব মন্দির। আর প্রতিটা শিব মন্দিরেতেই একটা করে ছোটো শিব রয়েছে, সেখানে মূর্তি পুজো হয়, অভিষেক হয়। প্রতি বছর শিবরাত্রির দিন ভক্তদের সমাগম হয় এই 108 বর্ধমানের শিব মন্দিরে। শুধু শিবরাত্রি নয়, শ্রাবণ মাসেও এই ভক্তদের জনসমাগম হয়ে থাকে এই মন্দিরে। যেন জপমালার মতো 108টা ফুলের মতো মালা গেঁথে নির্মাণ হয়েছে এই 108খানা স্থাপত্য। এক অসাধারণ শিল্পকর্ম ফুটে উঠেছে এই মন্দিরের স্থাপত্যে। হয়তো এখানে না এলে এই মন্দিরের তথ্য কিছুই হয়তো জানতে পারতাম না। আর শিবের বাহন নন্দীকে যে নারায়ণ বলা হয়, সেটাও হয়তো জানতে পারতাম না। তারপর শেষে বর্ধমানে 108 শিব মন্দিরের বাইরে জয় বজরংবলীকে প্রণাম করে এগিয়ে চললাম মা কঙ্কালেশ্বরী তলার দিকে। 108 শিব মন্দির হয়ে টোটোতে প্রায় 15 থেকে 10 মিনিট সময় লেগেছিল আমাদের এই মা কঙ্কালেশ্বরী তলা যেতে। আর যেহেতু আমরা হাইরোড হয়ে এসেছিলাম, তাই অবশ্য সময় আমাদের অনেকটাই এখন যাবো আমরা কোথায়? করতে গেলে হয়তো সময় একটু বেশিই লাগতো। এটা হচ্ছে রথতলা খেলার মাঠ। ওই এটাই যাচ্ছি তো, কঙ্কালেশ্বরী কালীবাড়ি। আচ্ছা, ইতিমধ্যে আমরা মা কঙ্কালেশ্বরী কালীবাড়ি প্রবেশ করবো। দীর্ঘ 10 থেকে 15 মিনিট টোটোতে চলার পর আমরা পৌঁছে গেলাম কঙ্কালেশ্বরী মায়ের মন্দির। আমি রয়েছি এই মুহূর্তে কঙ্কালেশ্বরী মন্দিরে, বর্ধমানে। শোনা যায় কঙ্কালেশ্বরী মায়ের মন্দির 1000 থেকে 2000 বছরের পুরনো। মহারাজ বিজয়চাঁদের উদ্যোগে এই মন্দির প্রতিষ্ঠা হয়। শোনা যায় কমলানন্দ মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন এবং তিনি দামোদরের তীরে এই অষ্টভুজা মায়ের কোষ্ঠীপাথরটি খুঁজে পান। দেখতে অনেকটা মানব কঙ্কাল দেহের মতো। 1913 সালে ডুবে যায় দামোদরের বন্যায় এই কাঞ্চননগর। পরে জললাভতে দামোদরের গর্ভ থেকে উদ্ধার হয় এই কোষ্ঠীপাথরের মায়ের মূর্তি। পরে সেটি কাঞ্চননগরেই নবরত্ন বিষ্ণু মন্দিরে
প্রতিষ্ঠা করা হয়। আমার পেছনে রয়েছে এই বর্ধমানের কঙ্কালেশ্বরী মন্দির। এখানকার মন্দিরের যে ভেতরে মায়ের মন্দির সেটা তোমাদেরকে ভিডিও দেখিয়েছি। কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এরপরে আমরা যাবো কোথায় যাবো বললে, এরপরে আমরা যাবো হচ্ছে চিড়িয়াখানা। বর্ধমানে যে চিড়িয়াখানা রয়েছে সেই চিড়িয়াখানায় আমরা যাব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখানে তো কুপন সিস্টেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। তো চলো কি খাবার যায় দেখা যাক। আর আমার ঠিক পেছন দিকেই রয়েছে এই বৃদ্ধাশ্রম। এখানে যেসব কুলাঙ্গার ছেলেরা রয়েছে তাদের বাবা মাদের পাঠিয়ে দেয় এখানে, কিন্তু খুবই খারাপ লাগে বৃদ্ধাশ্রমে তাদেরকে পাঠিয়ে দেয়। এখন চলে এসেছি আমি বর্ধমানে যে জুওলজিক্যাল পার্ক রয়েছে এই পার্কে চলে এসেছি। চলো পার্কের পুরো ভিডিওটা তোমাদের করে দেখাই। ওরাও ভাবছে যে কা আমায় দেখতে এসছে। যেহেতু এইগুলো যদি মানে এমনি নর্মালি থাকতো বাঘের মুখেই পড়তে, কারণ ওইটা দেখো শুয়ে আছে যে বোঝাই যায়নি ঘাসের সাথে মিশে আছে। না এটা অনেক উঁচু পাড়া আছে, ও উঠতে পারবে না, কাঁটাটা দিয়ে পারবে না। মাটির না, মাটির বোনা কাছে গিয়ে দেখতে হবে তাহলে মাটির কিনা। খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন আমরা যেমন সকালবেলায় দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে রোদ পোয়াই তেমনি ও রোদ পোয়াচ্ছে। হাজার হোক প্রাণ আছে মানেই ঠান্ডা তো লাগবেই, তো রোদ পোয়াচ্ছে। না না আমি ওই দু একটা দেখি। তারপর বর্ধমানের জুওলজিক্যাল পার্ক দিয়ে আমাদের যাত্রা সেদিনকার মতো সমাপ্তি ঘটল। দেখা হবে অন্য কোনো এক